ঠাকুরগাঁয়ের সাবেক এসপি এস.এম. ফজলুল হককে নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসলে এই চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পেছনে আমরা যে কয়েকটি কারণ দেখলাম, যে আসলে তার পরক্রিয়ার কারণেই কিন্তু তার স্ত্রীর সাথে তার মনোমালিন্য সৃষ্টি হয় এবং 2023 সালের 15ই ডিসেম্বর তার স্ত্রী যেটা দাবি করছেন, মেহনাজ আক্তার, তিনি দাবি করছেন যে এই দিনে তিনি এসপির কোয়ার্টারে ঠাকুরগাঁয়ে যান, গিয়ে একটা নারীর সাথে তাকে অনৈতিক অবস্থায় দেখতে পান। এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং এই বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং জানানোর পরেই কিন্তু এই ঘটনাটি তদন্ত করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সত্যতা পায়। সত্যতা পাওয়ার পরেই কিন্তু এসপি এস.এম. ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে আসলে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়। তখন থেকেই কিন্তু স্বামী স্ত্রীর দ্বন্দ্ব একেবারে প্রকট আকার ধারণ করে। এরপরে কিন্তু যেটা ফজলুল হক তার স্ত্রীকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য বিভিন্ন থানায় মামলা দিতে থাকে এবং নাটোর কোর্টেও মামলা দেয়। সেই মামলা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়। এরপরে কিন্তু 2024 সালের 22 ডিসেম্বর নাটোরের ওয়ালিয়া এসে তার স্ত্রীকে মারধর করে। মেহনাজ আক্তার কিন্তু এটাই দাবি করেছেন যে মারধর করার পরে তিনি নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে এই ঘটনার 3-4 দিন পরে। তো সেই মামলায় কিন্তু আজকে সেই সাবেক এসপি এস.এম. ফজলুল হক নাটোর আদালতে হাজিরা দিতে এসেছিলেন এবং আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই খবরটি আসলে স্থানীয় গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তারা শুনেই কিন্তু আদালত প্রাঙ্গণে ভিড় করি এবং আমরা কিন্তু পেশাগত দায়িত্ব পালন করার জন্য সেই সাবেক এসপিকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ফুটেজ তুলছিলেন আমাদের ভিডিও জার্নালিস্টরা। এরপরেই কিন্তু এসপি একেবারে তার হাতে যেহেতু হাত করা ছিল না, সে দৌড়ে এসে ক্যামেরার উপর হামলা চালায় এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালায়। তার হামলায় কিন্তু এখন টিভির ক্যামেরা পার্সন সুমন আহমেদ এবং সময় টিভির ক্যামেরা পার্সন সামান্য আহত হয় রোকন। এরপরে সময় টিভির যে সিনিয়র রিপোর্টার ছিল আল মামুন, তিনিও কিন্তু সেই এসপির ধাক্কায় পড়ে যান। এই ঘটনার পরে কিন্তু এখানে তীব্র একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সাংবাদিকরা কিন্তু তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে। সাংবাদিকরা তখন কিছু উত্তেজিত হলেও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলেনি বা তাকে মারধরের চেষ্টা করেনি। ঘটনাটি যখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে তখনই কিন্তু এখানে ডিবি পুলিশ আসে এবং থানা থেকে অতিরিক্ত পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে যখন ঘটনাটি আসলে জানাজানি হয়ে গেল তখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছিল সেই শিক্ষার্থীরাও ঘটনাস্থলে আসে এবং নাটোরের সাধারণ যে জনগণ, সেই সাধারণ জনগণও কিন্তু আদালত প্রাঙ্গণে এসে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এক সময় কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তাদের আমরা ঘটনাস্থলে আসতে দেখি এবং সেনাবাহিনীর কর্মকর্তারা বরাবরের মতোই কিন্তু হ্যান্ড মাইক নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং সেনাবাহিনীর প্রোটোকলের মধ্যেই কিন্তু তাকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন একেবারে উত্তেজিত জনতা এবং যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছিল তারা ভুয়া ভুয়া বলে ব্যাপকভাবে স্লোগান দিতে থাকে এবং সেনাবাহিনী ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাকে কারাগারে নিয়ে যায়। তো এই ঘটনার পরে স্থানীয় যে সাংবাদিকরা রয়েছে সেই সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিকরা একটা বিষয় বলছেন যে অপরাধী সাবেক পুলিশ সুপার হলেও তিনি অপরাধী, তার হাতে কেন হাত করা পরানো হলো না, তাকে আসলে কারাগারে না রেখে অন্য একটি রুমে বসিয়ে রাখা হয়েছিল। এই বিষয়টা নিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এখানে যে সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দ ইতিমধ্যে পুলিশ সুপারের সাথে দেখা করেছেন, তার সাথে পরামর্শ করেছেন এবং সাংবাদিকরা যে বিষয়টি বলেছেন যেহেতু তিনি একেবারে সাংবাদিকদের উপর হামলা করেছেন সেই হামলার কারণে তার উপর একটি মামলা দেবেন এবং
সাংবাদিকরা বসে, সাংবাদিক নেতারা বসে এই সিদ্ধান্ত নেবেন। তবে এই বিষয়টি একেবারেই চাঞ্চল্য সৃষ্টি করেছে যে একটা সাবেক পুলিশ সুপার হয়ে তিনি কীভাবে এভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। এর আগেও তিনি কিন্তু আসলে যে সাংবাদিকদের নিয়ে তার স্ত্রী সংবাদ সম্মেলন করেছিল, সেই নিউজ 24-এর সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের বিরুদ্ধেও একটি মামলা দিয়েছেন। মানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে তিনি আসলে একটা মামলাবাজ পুলিশ কর্মকর্তা, তিনি আসলে মামলা দিতে তার দুটা মেয়ে, ছোট ছোট মেয়ে রয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করছেন, এমনকি সংবাদকর্মীদেরকেও তিনি ছাড়েননি। এই ছিল নাটোরের আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি।